পরবর্তী ঢাকায় চলে যান। সেখানে ওনার কর্মময় জীবন শুরু। ডিআইটি বিউনিতে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ নামে সেই আমাদের বাবার সেই এডুকেশনাল রিলেটেড সেই বিজনেস উনি দাঁড় করান। দীর্ঘদিন সেটা সফলভাবে শেষ হয়। আমাকে গ্রাম থেকে শহরে নিয়ে যান, ঢাকায় নিয়ে যান। ঢাকায় লেখাপড়া করার জন্য সর্বোচ্চ বিদ্যাপীঠ, মতিঝিল বয়েজ স্কুল, টেন্টি হাই স্কুল, এসব স্কুলে আমাকে লেখাপড়া করান। আমি একটা সময় ভাবতাম যে বাবার তো তখন প্রচুর অর্থ ছিল না, কিন্তু আমার বাবার যে ওইখান থেকে ইচ্ছা ছেলেকে ভালো স্কুলে পড়াবেন, ভালো পরিবেশ দিবেন, ওনার যে প্রাণান্ত চেষ্টা, এটা অকল্পনীয়। এই যুগে এসে আমি তো আমার সন্তানকে দিতে পারবো না। প্রতিদিন স্কুল শেষে বাবা ছুটিতে গেটে দাঁড়িয়ে থাকতেন আমাকে নিয়ে, কোথাও কোনো একটা অনুষ্ঠানে, শিল্পকলা একাডেমি হোক, সেটা রমনা পার্ক হোক, সোহরাওয়ার্দী উদ্যান হোক, জাতীয় জাদুঘর হোক, যেখানে রাষ্ট্রীয় প্রোগ্রামগুলো হতো সেখানে আমাকে নিয়ে যেতেন। বড় বড় অনুষ্ঠানগুলো কভার করতেন, হ্যান্ড নোট করাতেন, শর্ট নোট করাতেন, কীভাবে শর্ট নোট করতে, হ্যান্ড নোট করে এগুলি শেখাতেন। বাসায় এসে আমাকে বলতেন যে দেখো কী লিখছো, বক্তা কী বলছে সেটা কী লিখছো তুমি আমাকে দেখাও। ওনার একটা সুপ্ত বাসনাবোধ ছিল আমি যেন সাংবাদিকতায় জড়াই, কিন্তু আমার আসলে ততটুকু আগ্রহ ছিল না। ঢাকায় 90-এর গণ আন্দোলনের সে ঐতিহাসিক দিনক্ষণে আমি যখন বাজিতপুর আফতাবউদ্দিন উচ্চ বিদ্যালয়ে পড়ি, আমি তখন এই কারফিউর মধ্যে ঢাকায় ব্যাক করলাম। আমার স্পষ্ট মনে আছে আমি সেই ক্লাস 6 থেকে 7-এ উঠেছি। বাবা আমাকে নিয়ে সেই আন্দোলনের সম্পূর্ণ আন্দোলন যখন চলতেছিল, ওনার একটা ইয়াসি ক্যামেরা ছিল, সেটা নিয়ে উনি কাভারেজ করেছেন। অনেকগুলো ছবি আমার কাছে এখনও আছে সেই আন্দোলনের, দুর্জয় আন্দোলনের দুর্বার যাত্রা, একটা আন্দোলনের শিরোনাম ছিল। বাবার ক্যামেরা দিয়ে অনেক বিখ্যাত ছবি, শুধু ওই সময় না, বাবার ক্যামেরা প্রীতি সবাই জানা। আমার ঠাকুমা যখন মারা যান তখন ওনার যে অনুষ্ঠান হয় ওইখানে প্রতিটা গ্রাম কেন্দ্রিক এক এক গ্রাম এক এক দিন করে এইভাবে নেমন্তন্ন খাওয়ানো হয়েছিল। ওইখানে সবাইকে নিয়ে তখনকার যুগে সে সাদা কালো ছবি তোলা, এটা অবিশ্বাস্য, এটা ভাবাও যায় না। যখন এলাকার মানুষ ক্যামেরা কি জানতোই না বোধহয়, তখন বাবাইদেরকে নিয়ে ছবি তুলেছেন, গরিব ভিখারি বাচ্চাদের নিয়ে একসাথে ছবি তোলা, এলাকার মানুষদের নিয়ে ছবি তোলা, এটা আনবিলিভেবল। এটা আমি এখনও বিশ্বাস হয় না সেই যুগে বাবা কত আপডেট ছিলেন। যে ক্যামেরা প্রীতির কথা বললাম এই কারণে, বাবা স্মৃতি ধরে রাখতে খুব পছন্দ করতেন, যার কারণেই আজকে আমি বাবার স্মৃতির উদ্দেশ্যে এই ডকুমেন্টারি অল্প কিয়দাংশ আমার চেষ্টা, যদি সেটা সম্পূর্ণরূপে কখনোই সম্ভব না। আমরা আসলে সাবেক ছাত্রছাত্রী হিসেবে আমি বলতে পারি যে স্যারের জীবন, মানুষ হিসেবে স্যারের জীবন সফল। ওনার খুব ধন সম্পদ ছিল না, কিন্তু উনি এই অত্র অঞ্চলে রাজনগরে সব ধর্মবর্ণ সকল মানুষের কাছে সমাদৃত। ওনার কাছে কয়েকটি শিক্ষা আমরা গ্রহণ করে, যে বিপদের সময় উনি সবসময় ধৈর্য ধারণ করতেন এবং আমাদেরকে বলতেন, সবসময় বলতেন যে বিপদে তোমরা ধৈর্য ধারণ করবে এবং সর্বোপরি আল্লাহর উপর ভরসা রাখবে। এই জিনিসটা আমরা সবসময় ওনার কাছে আমরা অবলোকন করেছি। আর বিশেষ করে একটি কথা, যে তোমরা সমাজের কাজ করবে, ভালো কাজ করবে, কে ভালো বললো কে মন্দ বললো সেটা দেখবে না, সেদিকে খেয়াল করবে না, খেয়াল করবে যে ভালো কাজ করতেছো, সৃষ্টিকর্তা আল্লাহ এর বদলা দিবেন। ন্যায় নীতির মধ্যে যদি থাকো তাহলে দেখবে তোমরা যে কিছু মানুষ তোমাদের কাছ থেকে সরে যাক, কোনো অসুবিধা নাই, এরা ঘুরিয়ে আবার তোমার কাছে আসবে, দেখবে তোমার কাছে আসছে। আজকে এই চৌধুরী আসিয়া রহমান একাডেমির সফলতার মূল তিনি আমাদের শ্রদ্ধেয় বাণী স্যার। এই অযোধ্যাপাড়াগাঁয়ের যে প্রতিষ্ঠানটি আজ এত দূর অগ্রসর হয়েছে, সবচেয়ে বেশি অবদান বাণী স্যারের। আমাদের এলাকায়, অত্র এলাকায় কয়েকটি গ্রামের মধ্যে কেউ যদি মারা যেতেন তাহলে সবার আগে বাবার কাছে ছবি আছে কিনা সেটা খোঁজ করা হতো, এবং আসলেই বাবার কাছে থাকতো। দেখা গেছে উনি এমন কিছু মানুষের রেয়ার ছবি তুলেছেন, এটা কল্পনাও করা যায় না। বাবার এই ক্যামেরা প্রীতিটুকু, এটা আমার মধ্যেও বাই জেনেটিক হয়তো কনভার্ট হয়ে গেছে। প্রসঙ্গগুলা এই কারণে বলা যে ওনার স্কুল জীবনে, শিক্ষকতার পেশায়, সমগ্র স্কুলের সৃষ্টি থেকে বর্তমান পর্যন্ত সম্পূর্ণটাকে ধারণ করেছেন ওনার ক্যামেরায়। উনি আমাকেও ইন্সপায়ার করতেন। যখন উনি শেষ বয়সে আর শরীরে কাভার করতে পারছিলেন না, উনি
যখন আর উনি স্কুলে ছিলেন না তখন আমাকে বলতেন, পাঠাতেন স্কুলের 21শে ফেব্রুয়ারি প্রভাত ফেরির অনুষ্ঠান বলেন, 16 ডিসেম্বর, 26শে মার্চ, যাই হোক না কেন যে কোনো অনুষ্ঠানে আমাকে কভার করতে বলতেন, যেটি ছবি তুলে নিয়ে আসো, এলাকার মানুষজনের অনুভূতি জানো। আমাদের গ্রামের সে প্রত্যন্ত গ্রামের স্কুলে যে প্রভাত ফেরিটা হয়, এটা কেউ যদি দেখেন, আমি এখানে কিছু ছবি ভিডিও দেখাচ্ছি, দেখবেন যে কী পরিমাণ মানুষের উপস্থিতি, কী পরিমাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সে প্রভাত ফেরিটুকু অনুষ্ঠিত হয়। এটা আমার বাবারই তৈরি অবদান। বাবা ঢাকার কর্মময় জীবন শেষে যখন গ্রামের স্কুল প্রতিষ্ঠার উদ্দেশ্যে চলে আসলেন, তখন আমি একটা কথাই চিন্তা করেছিলাম, আসলে এটা কি সম্ভব? বাবা যে আরেকটা যুদ্ধে নামলেন, সেটাতে কি জয়ী হতে পারবেন? তখন একটা কথাই আমাকে বলেছিলেন যে আমি মুক্তিযুদ্ধ করেছি, আমি হারিনি, আমি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা শুধু অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে না, সর্বক্ষেত্রেই যুদ্ধ করে। আমি আবার ওই যুদ্ধে নামলাম, অবশ্যই আমি জয়ী হব। দীর্ঘদিনের ক্লান্তিহীন লড়াই শেষে উনি ঠিকই জয়ী হয়েছিলেন। এই স্কুল আমাদের আলোকবর্তিকা হিসেবেই কাজ করেছে। আমার বাবা স্কুলের পিছনে কতটুকু কষ্ট করেছেন, কী অবদান রেখেছেন, সেটা আমার বলার দরকার নেই। আমাদের এলাকার প্রতিটি মানুষ, প্রতিটি ছাত্রছাত্রী আমার বাবার এই অবদানকে নিশ্চয়ই স্বীকার করবে এবং স্বীকার করেও। আমি বিশ্বাস করি বাবার সমাজ, দেশের প্রতি বাবার যে অবদান, এই অবদানের এক কিয়দাংশ উনি প্রতিদান হিসেবে পাননি, চাননি। সবচেয়ে কষ্টকর অনুভূতি ছিল আমার বাবার জন্যে, সেটা হচ্ছে খুব কাছের কিছু মানুষ যারা আমার বাবার হাতে তৈরি, তারা বাবাকে ভুলে গেছে, বেমালুম ভুলে গেছে। সবচেয়ে কষ্টকর অনুভূতি। বাবা কারো কাছ থেকে তেমন কিছু কখনোই প্রতিদান চাইতেন না, কিন্তু কিছু জিনিস বাবাকে কষ্ট দিত। আমি বোধহয় সাচ এ ম্যান যে বাবাকে সবচেয়ে বেশি রিড আউট করতে পারতাম, তেমনি বাবাও আমাকে। আমাদের মধ্যে বন্ডিংটা খুব প্রকট ছিল। আমি বুঝতে পারতাম বাবা কী বলতে চাচ্ছেন, বাবার চোখের ভাষা আমি বুঝতে পারতাম, তেমনিভাবে আমারও। সেই জায়গা থেকেই বোধহয় আমি কিছু জিনিস রিয়েলাইজ করতে পেরেছি এবং বাবা সেটা প্রকারান্তরে আমার কাছে বলেছেন। অ্যাকসেপ্টেশনের জায়গাটা যদি বলা যায়, তাহলে কিছু কিছু ক্ষেত্রে মানুষের আসলে পারসেপশনটা একটু হাই থাকে, সবার কাছে সব কিছু আশা করা যায় না। এমন কিছু সন্তানতুল্য মানুষ ছিলেন বাবার। অবসর জীবনেও যেমন বাবাকে ওনারা দেখেননি, বাবার শেষ বিদায়েও তারা থাকেননি। আমি জানি না কেন, এটা আমার বাবা বলতেন, হয়তো মানুষজন নানা সমস্যায় আছে, নাই আসতে পারে, এটা নিয়ে মন খারাপ করে। আমিও মন খারাপ করিনি, কিন্তু আমার বাবার কষ্টটুকু আমি দেখেছি, আমার বাবার ডেডিকেশনটুকু আমি দেখেছি। সেই জায়গাটুকু থেকেই আমি বলতে চাচ্ছিলাম যে বাবার এতটুকু প্রাপ্য ছিল। কাউকে দেখলে, কারো পাশে দাঁড়ালে খুব বেশি ক্ষতি হয়ে যায় না। আমরা কারোর জন্য কোনো কিছু করতে পারি না, হয়তো ফাইন্যান্সিয়ালি হেল্প করতে পারি না, হয়তো শারীরিকভাবে হেল্প করতে পারি না, কিন্তু তাকে মেন্টালি সাপোর্ট দিতেই পারি। একটা সুদীর্ঘ পরিক্রমার ফসল এই স্কুলটি। বাবার কাজের সুবাদে আমারও বাবার সাথে যাওয়া, এবং আমি মিস করতাম যে আমি আসলে এই স্কুলটা থেকে এসএসসি পরীক্ষাটা দিতে পারিনি, কারণ আমি এই স্কুলে পড়ার সুযোগ হয়নি। এই স্কুলটা পড়ে তৈরি হয়েছে, আমি পাশে পড়ে, কিন্তু আমি মিস করতাম বাবার টিচিংটাকে, বাবার পরিবেশটাকে। এই জন্য প্রতিনিয়তই আমি মনে করি এখনও এটা আমার স্কুল। যে কোনো অনুষ্ঠানে আমার স্কুল বলেই আমি এখনও আগ্রহ বোধ করি, সেটা শুধুমাত্র আমার বাবার কারণে। 21শে ফেব্রুয়ারিতে রাত জেগে ফুলের বাগান পাহারা দেয়া, কৃত্রিম শহীদ মিনার তৈরি করা, পরবর্তীতে সেটা বাবার ডিজাইনে সেটা পাকা শহীদ মিনার তৈরি হয়। কিন্তু সেই প্রথম থেকে বাবা জাতীয় দিবসগুলো উদযাপন, রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী, যতগুলো জাতীয় দিবস আছে, ধর্মীয় দিবস আছে, সবগুলো স্কুলে পালন করা হতো। মিলাদ মাহফিল যেমন হতো, সরস্বতী পুজোও হতো, সবই এক নাগারে। এটা অসাম্প্রদায়িকতার জ্বলন্ত উদাহরণ এই প্রত্যন্ত গ্রামের এই স্কুলটি। এই স্কুলের প্রতিটি ছাত্রছাত্রী যারা বাবার হাতের তৈরি, এরা আর কিছু যদি জীবনে কিছু নাই করুক, মানবিক মূল্যবোধে তৈরি হয়ে এক একজন ছাত্রছাত্রী হয়ে বেরিয়েছে। এটা অনস্বীকার্য, এটা তারাও স্বীকার করবে। বাবার সেই ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যারা বাবার হাত দিয়ে বেরিয়ে গেছে, যারা অনেকে BCS
উত্তীর্ণ হয়েছে, তাদের মুখ থেকে পাওয়া সবারই একটাই বক্তব্য, অবদানটুকু বাণী স্যারের। স্কুলের সামগ্রিক পরিবেশ, স্কুলের সেই আবহটুকু এখনও আমি অনুভব করি। আমার বাবার হাতের তৈরি গোলাপ ফুলের বাগান, রজনীগন্ধার বাগান বা সেই ডালিয়ার বাগানের ছবিগুলা, এগুলো বাবার অনেক কষ্টের ফসল, অনেক সাধনার ফসল। সমগ্র ছাত্রছাত্রীদেরকে একত্রিত করে এদেরকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এখানে বাগানটা তৈরি করে দেয়া, বাগান তৈরি করা। অন্যান্য শিক্ষকদের যখন স্কুল টাইম শুরু হতো 9টার পরে, বাবার শুরু হতো সকাল 7টায়। চোখে এখনও ভাসে, আমি এখনও অনুভব করি বাবার সেই হেঁটে যাওয়ার দৃশ্য। বাবা বাড়ি থেকে বেরিয়ে হেঁটে যাচ্ছেন এই কুয়াশার মধ্যে, সকাল 7টায় স্কুলে যাচ্ছেন। বাবার স্কুল টাইম ছিল সকাল 7টায়। সেই চা খেয়ে বেরিয়ে যেতেন। স্কুলে নার্সিং করা, বাগানটাকে টেক কেয়ার করা, স্কুলটাকে টেক কেয়ার করা। আমার কাছে মনে হতো যে স্কুলটাই বোধহয় বাবার বাড়ি। এটা আমি সবসময় অনুভব করতাম, আমি নিজেও সেটা বলতেন যে বাড়ির প্রতি তখন খেয়াল রাখা, আমাকে টেক কেয়ার করা, ইভেন আমার মা সহ আমার পারিবারিক যে পরিবেশটুকু, সেটাতে উনি কম সময় দিতেন। সমগ্র চিন্তাভাবনাই ছিল স্কুল কেন্দ্রিক। ইভেন বাড়িটাকেও স্কুল বানিয়ে ফেলেছিলেন। ব্যাপারটা এরকম, স্কুলের যত ধরনের মিটিংয়ের পূর্ব প্রস্তুতিমূলক যে সভাগুলো হতো, সেগুলো আমাদের বাড়িতেই হতো। এই যে আত্মার সাথে একটা সম্পর্ক, স্কুলের সাথে ওনার একটা আত্মার সম্পর্ক, এই বন্ধনটুকু আসলে যারা দেখেননি তাদেরকে কখনোই বোঝানো যাবে না। বাবার সবচেয়ে বড় পাওয়া ছিল সার্বজনীন গ্রহণযোগ্যতা। আমাদের অত্র এলাকায় এমন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না যিনি বাবাকে শ্রদ্ধা করতেন না। ছোট থেকে বড় সবাই একটা বিশ্বাসযোগ্য, একটা গ্রহণযোগ্য মাত্রা ছিল। এবং সেই অধিকার বলেই বোধহয় বাবা এদের শ্রদ্ধাবোধটুকু, এদের ভালোবাসাটুকু নিয়েই বোধহয় বাবা একটা স্কুল দাঁড় করতে পেরেছিলেন। আমার মনে হয় যে আমাদের মৌলভীবাজার জেলার কথা যদি বলি, এরকম প্রভাত ফেরি বোধহয় আর কোথাও হয় না। এরকম একটা প্রভাত ফেরি করা একদিনে হয়ে ওঠে না। এই অভ্যাসটুকু এটা রপ্ত করতে হয়, এটা না দেখলে কেউ বোঝানো যাবে না। একটা চর্চা, একটা কালচারাল অ্যাক্টিভিটি যখন করতে হয়, সেটা একদিনে চর্চা হয়ে ওঠে না। একদিনে যেমন কেউ একটা ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে না, দীর্ঘদিনের চর্চার ফসল। তেমনি যত ধরনের কালচারাল অ্যাক্টিভিটি আছে সবগুলাই দীর্ঘদিনের সাধনার ফসল, পরিশ্রমের ফসল। সেটা বোধহয় বাবা করতে পেরেছিলেন। এখানে বোধহয় বাবার সার্থকতা। বাবা সামগ্রিক বিষয়টাকে স্কুলের সাথে বন্ধন ঘটাতে পেরেছিলেন এলাকার মানুষজনের। প্রতিটা মানুষজনের উপস্থিতি, আগ্রহ এবং অংশগ্রহণের সুযোগ করে দিয়েছিলেন। সেই জায়গা থেকেই বাবা সফল ছিলেন। এই কারণে, এই জন্যে সামগ্রিকভাবে স্কুলটা একটা সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল এবং সফল হয়েছিল। স্কুলের বর্তমান পরিস্থিতি অ্যাকচুয়ালি আমি ঠিক জানি না, কিন্তু বাবা যতদিন ছিলেন আমি শুধু এতটুকুই বলতে পারবো যে আমি মনে প্রাণে চাইতাম যে আমার সন্তানের জন্য স্কুলে পড়ে, শুধুমাত্র বাবার কারণে। আমি কইমুজা বানি স্যার আসলে এলাকার উজ্জ্বল নক্ষত্র স্যারের কারণে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলটা আলোকিত হয়েছে। যদি এই অঞ্চলের স্যারের জন্ম না হইতো, হয়তো এই এলাকাটা টোটাল অন্ধকারের মধ্যে দেখা থাকতো। স্যারের অবদান সব দিক দিয়ে অবদান রয়ে গেছে গিয়া। গ্রাম থেকে গ্রামও স্যার পায়ে হেঁটে ছাত্র সংগ্রহ করছেন, ছাত্ররা নিয়ে স্কুলে নিয়ে শিক্ষা দিয়েছেন। আমরা প্রতিষ্ঠানের একবারে শুরুকালীন স্টুডেন্ট, আমরা দেখছি স্যারে যে পরিমাণ শ্রম দিচ্ছেন স্কুল প্রতিষ্ঠা করতে গিয়া। স্যারে মানসিক শ্রম দিচ্ছেন, শারীরিক শ্রম দিচ্ছেন, সার্বক্ষণিক শ্রম দেওয়ার কারণে আজকের এই স্কুলটা আজকের অবস্থানে গেছে, অত্র এলাকা উন্নত হয়েছে। এবং আমরা আজকের এই অবস্থান আওয়ার লাগি স্যারের অনেক অবদান রয়ে গেছে গিয়া। স্যার মহান মুক্তিযুদ্ধের একজন অগ্রসৈনিক, মহান মুক্তিযুদ্ধের স্যার অংশগ্রহণ আছিল। আমি স্যারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। স্কুলের কথা বারবার ঘুরে ফিরে বলা হচ্ছে এই কারণে, সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত পর্যন্ত সমগ্র চিন্তা চেতনায় ছিল বাবার স্কুল, স্কুল এবং স্কুল। কীভাবে শিক্ষা দেওয়া যায়, কীভাবে শিক্ষিত করে তোলা যায়। যে ছাত্রছাত্রীরা স্কুলে আসেনি, ক্লাসে আসেনি 1 দিন 2 দিন 3 দিন, তখন তার মোবাইলের যুগ ছিল না। বাবা হেঁটে হেঁটে ওই ছাত্রের বাড়ি যেতেন, দেখতেন তার কী সমস্যা, কেন আসছে না, নিশ্চয়ই তার কোনো সমস্যা। ওই সমস্যাটা নিজে সমাধান করে দিতেন, তারপর ছাত্রছাত্রীকে নিয়ে আসতেন। নিজের ব্যাপারে ছিলেন বাবা চরম উদাসীন, প্রচণ্ড চা পান করতেন। সেই চাই ছিল ওনার একমাত্র খাবার।
সকাল থেকে রাত পর্যন্ত। খুব অল্পাহারী ছিলেন, অল্প পরিমাণ ভাত খেতেন। আমার এখনও মনে আছে, স্কুলে আমরা অনেক চাপাচাপি করলাম যে দুপুরবেলা তোমাকে একটা কিছু খেতে হবে, বাড়ি থেকে রুটি সবজি সামহাও কিছু আমরা তৈরি করে দেওয়া হতো। কিন্তু বাবা কী করতেন, যে ছাত্রছাত্রীরা স্কুল দিয়ে নাস্তা নিয়ে আসেনি, টিফিন নিয়ে আসেনি, তাকে ডেকে এনে খাইয়ে দিতেন। আমার আসলে বাবাকে এই জায়গাটুকুতে শাসন করার বা কিছু বলার ভাষা আমি নির্বাক হয়ে গেছিলাম আমার দেখা কয়েকদিনের ঘটনার পরে। তারপর আমরা আসলে বাবাকে একটু বলার অবকাশ পাইনি, বাবা এটা কেন করছো। আমি আমার বিয়ের পর আমার স্ত্রীকে বাবা একটা কথাই বলেছিলেন, যদি পারো এই বাচ্চাদের জন্য কিছু করো, আমার জন্য কিছু করার প্রয়োজন নেই। আমার মৃত্যুর পর আমার এই যে ধর্মীয় ক্রিয়াগুলো, এগুলো কিছুতেই আমি বিশ্বাস করি না, এগুলো কিছুই করা লাগবে না। যদি পারো এই ছাত্রছাত্রীদেরকে, এই স্কুলের বাচ্চাদেরকে মানুষের উপকার করো, এতেই আমার প্রবাহ হবে। স্কুলে ওনার শিক্ষকরা ছিলেন সন্তানের মতো। এই শিক্ষকরা ওনার সাহচর্যেই এখানে নিজেকে শিক্ষকতা পেশায় জড়াতে পেরেছিলেন এবং সফল হয়েছিলেন, অদ্যাবধি সফল। আমি মনে করি এই স্কুলটাই বাবাকে ধারণ করতে পারে, লালন করতে পারে। একটা সুখ স্বভাবোদয় বাবার প্রাপ্য ছিল, তা হয়ে উঠেছে কিনা আমি জানি না। আমি অনুপম দত্ত, আমি 40তম বিসিএস এর একজন কর্মকর্তা, বর্তমানে বিয়ানীবাজার সরকারি কলেজে প্রভাষক হিসেবে কর্মরত আছি। আমি আজকে আসলে যার সম্পর্কে কথা বলবো, উনি এমন একজন ব্যক্তিত্ব যাকে কেন্দ্র করে আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠান আসলে, এবং একটা শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে কি করে পুরো একটা এলাকা আলোকিত হতে পারে, তার সর্বোৎকৃষ্ট যদি উদাহরণ হয় তাহলে আমাদের শ্রদ্ধেয় বাণী স্যার। এবং আমরা আসলে ওনার যারা একদম সরাসরি যারা শিক্ষার্থী, তারা আসলে আমরা জানি স্কুলকে নিয়ে স্যার আসলে ভাবনা কেমন ছিল, বা একটা স্কুলকে কেন্দ্র করে কি করে একটা এলাকাকে আলোকিত করা যায়, সেটা সম্পর্কে আসলে স্যারের যে ফিলোসফি, সেই ফিলোসফি আসলে আমরা ধারণা করি। এবং একটু নিঃস্বার্থভাবে একজন মানুষ যে একটা এলাকা, পুরো একটা এলাকাকে আলোকিত করতে পারে, সেটা আসলে স্যারের সাথে কাজ না করলে বা স্যারের শিক্ষার্থী না হলে সেটা আসলে বোঝা যেত না। আমরা আসলে প্রাক্তন শিক্ষার্থী যারা আসলে ভালো ভালো পজিশনে আছি, বা যেই পজিশনে আসলে আছি, আমাদের ভিতরে যে আসলে মানুষের উপকার করার যে প্রচেষ্টা, বা একটা হৃদয়ের একটা কোমল যে একটা হৃদয়, সেটা আসলে স্যারের কাছ থেকে পাওয়া। আসলে নিঃস্বার্থভাবে কোনো কিছু করার যে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে তৈরি হয়, সেটা আসলে স্যারের কাছ থেকেই আমাদের শেখা। আমি তো একদম ক্লাস 6 থেকেই একদম স্যারের সরাসরি স্টুডেন্ট। এবং আমার এখনো মনে আছে যে আমি যখন স্কুল থেকে বের হই, তারপর যখন আমার কলেজ ঢাকায় যখন আমি পড়াশোনা করি, কলেজিং করি, তারপর ঢাকা ইউনিভার্সিটি, সবকিছু মিলিয়ে স্যারের আসলে প্রতিনিয়তই স্যার যোগাযোগ রাখতেন এবং দিক নির্দেশনা দিতেন আসলে কি করতে হবে। মানে সবচেয়ে বড় বিষয় হলো যে স্যার ওই প্রেশারটা দিতেন না যে তোমাকে প্রাতিষ্ঠানিকভাবে অনেক বড় কিছু হতে হবে, কিন্তু স্যারের যে মেইন যে আদর্শ ছিল যে কি করে তোমাকে একজন ভালো মানুষ হওয়া যায় এবং দেশের জন্য আসলে কোনো কিছু করা, বা এই যতটুকু আমরা আসলে এখন দেশের জন্য ভাবি বা আশেপাশের মানুষের জন্য ভাবি, সেটা আসলে স্যারের কাছ থেকেই শেখা। বর্তমানে যারা শিক্ষার্থী আছে তারা হয়তো বা যারা আসলে স্যারকে পায়নি, সরাসরি যারা স্যারকে পায়নি, স্যার আসলে অসুস্থতার কারণে লাস্ট অনেক বছর থেকে স্যার আসলে স্কুলের সাথে খুব একটা যোগাযোগ ছিল না। তো এই যারা আসলে বঞ্চিত হয়েছে, তারা আসলে অনেক কিছু জীবনে অনেক 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 কিছু থেকে আসলে বঞ্চিত হয়েছে। এবং আমাদের স্কুলটা আসলে খুবই মানে একদম রিসেন্ট সময়ে আমাদের স্কুল রাজনগরের মধ্যে একটা ভালো পজিশনে আছে। এবং আমাদের স্কুল থেকে বিগত 40 BCS 43 BCS থেকে আমরা 4 জন বিশেষ কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছি। এবং ভালো ভালো সরকারি চাকরিতে অনেক আমাদের বড় ভাই আপুরা আসলে চাকরি, বা দিদিরা যারা চাকরি করতেছে, এবং আমাদের অ্যালামনাইও আসলে অনেক স্ট্রং। এবং এই সবাই যে আসলে আমরা যারা স্যার যতদূর মনে পড়ে 2016 বা 17 সাল পর্যন্ত স্যার হলো স্কুলে ছিলেন, এবং তারপর স্যার অসুস্থ হন এবং সিলেট যান। আমার খুব ইচ্ছা ছিল যে স্যারকে নিয়ে একটা ডকুমেন্টারি বানাবো, এবং আমি আর আমার বন্ধু বিকাশ আমরা আসলে স্যারের ডকুমেন্টারি বানাতে সিলেটও যাই। স্যারের তখন এত অসুস্থ এবং স্যারের কথাগুলো আমি অস্পষ্ট ছিল, সেইখান থেকে আসলে আমরা খুব একটা ভালো ডকুমেন্টারি বা স্যারের সাউন্ড গুলো খুব একটা ভালো আসেনি। এবং তারপর আমি নিজেও আসলে অনেক বেশি ব্যস্ত হয়ে যাই পড়াশোনা নিয়ে, চাকরি, সবকিছু মিলে আসলে স্যারের সাথে ওইরকম যোগাযোগ ছিল, অনেকের মাধ্যমে জানা ছিল, কিন্তু স্যারকে নিয়ে আসলে একটা কাজ করা হবে সেটা আসলে করে উঠে হয়নি আর কি। স্যারকে নিয়ে আসলে 1 মিনিট বা 2 মিনিট বা 10 মিনিট 1 ঘন্টা আসলে বলে শেষ করা যাবে না, উঁচু মানের একজন মানুষ। এবং স্যারকে নিয়ে আসলে যদি বলা হয় বা লিখা হয়, তাহলে ভলিউমের পর ভলিউম যেমন বলা যাবে, ঘন্টার পর ঘন্টা তেমনি বলা যাবে, লিখা যাবে। স্যার আসলে যেখানেই থাকেন আমাদের মধ্যেই থাকবেন। মানুষ তো আসলে তার কর্মে বেঁচে থাকে, এবং স্যারও আসলে তার কর্মের মাধ্যমেই আসলে বেঁচে থাকবেন আমাদের মধ্যে, এবং আমাদের পরবর্তী যে জেনারেশন থাকবে তাদের মধ্যে বেঁচে থাকবেন। যতদিন পর্যন্ত চৌধুরী আসিয়া রহমান একাডেমি থাকবে,
এলাকা থাকবে, বাংলাদেশ থাকবে, উনি বেঁচে থাকবেন। স্যার স্বর্গবাসী হন, সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। বাবা শারীরিক অসুস্থতার কারণে সাময়িকভাবে কর্মজীবন থেকে বিদায় নিয়েছিলেন, এবং এই সিলেটে যখন আমি ওনাকে নিয়ে আসলাম চিকিৎসার জন্য, এরপর থেকে আমি ওনাকে আর, এর জন্য আমিই দায়ী, আমি ওনাকে আর কর্মময় জীবনে ফেরত যেতে দেইনি। কারণ আমি এই বাবাকে আমি আর হারাতে চাই না। যে বাবা সমাজ, দেশ এবং আপামর জনগণের জন্য নিবেদিত ছিলেন, আমার সেই বাবাকে আমি, সেই বাবার আদরটুকু, সেই বাবার শাসনটুকু আমি আর বঞ্চিত হতে চাই না। যে এবার আমি নিজের, আমার এই আকাঙ্ক্ষাটুকু আমার মাঝে প্রবল হয়ে জেগেছিল যে আমি আর হারাতে চাই না। আমি জানি না কি হতো ব্যাপারটা, কিন্তু আমি এতটুকু বিশ্বাস করি, বাবা নিজের শরীরের উপর প্রচণ্ড অনিয়ম করতেন। খাওয়া দাওয়া, বিশ্রাম নেওয়া, কোনো কিছুতে ওনার আগ্রহ ছিল না। ওনার একটাই আগ্রহ ছিল কর্মময় জীবন, স্কুল এবং দেশ ও জনগণের উপকার করা। এটা আমি আসলে কাউকে বলে বোঝাতে পারবো না যে ব্যাপারটা কীরকম। এই যুগে এরকম মানুষ হওয়া বা পাওয়া নিশ্চয়ই আছেন, অবশ্যই আছেন। আমার বাবা হয়তো সেই বিরল মানুষদের একজন। সবার জীবনেই এরকম একজন বাতিঘর থাকেন। আমার বাবা আমার কাছে ঠিক একজন বাতিঘর। এই বাতিঘরের আলোতেই আমি আলোকিত হয়েছি। এই বাতিঘরের আলোতেই আমাদের এলাকা, জেলা তথা দেশ আলোকিত হয়েছে। আমি বিশ্বাস করি আমার বাবার কর্মময় জীবন অবশ্যই সফল। আমি বাবাকে, ওনাকে বারবার বলতাম যে তুমি তোমার একজন রিপ্লেসমেন্ট তৈরি করো। উনি বলতেন কেউ আসবে না, কেউ এগিয়ে আসবে না। তবুও উনি চেষ্টা করেছেন। বাবার রিপ্লেস তো আসলে হয় না। বাবার জায়গার, কর্মের জায়গাটুকুতে আমি কাউকে আসলে রিপ্লেসমেন্টে আমি পাইনি কখন, কিন্তু অনেকেই চেষ্টা করেছেন। চেষ্টা করে যতটুকু হতে পেরেছেন আমি মনে করি তাতেই ধন্য। বাবা যখন শেষবারের মতো স্কুল ত্যাগ করে আসলেন, বাড়িতে ছিলেন অসুস্থ, হঠাৎ করে জ্বর হয়ে গেল। সেখান থেকে আমার কাকারা নিয়ে আসলেন এখানে চিকিৎসার জন্য। উনি আসতে চাননি, ওনাকে জোর করে আনা হয়েছে। সিলেট যখন হাসপাতালে ভর্তি করা হলো, সেপ্টিসেমিয়া ধরা পড়লো, চিকিৎসা চললো দীর্ঘদিন। তখন আমি আসলে ভাবতে পারিনি মানুষের এত আবেগ, এত ভালোবাসা বাবার জন্য জমা ছিল। একটা স্কুল থেকে কয়েকটি বাস রিজার্ভ করে ছাত্রছাত্রী এসেছিল বাবাকে দেখতে। শুধু একদিন না, পরপর কয়েকদিন। ওই ক্লিনিকের মালিক আমাকে ডেকে জিজ্ঞেস করলেন উনি কি কোনো বড় নেতা বা রাজনৈতিক নেতা। উনি অবাক হয়েছিলেন যে একজন সাধারণ শিক্ষককে মানুষ এত ভালোবাসতে পারে। ওনাদের হাসপাতাল ভর্তি হয়ে গেছিল ছাত্রছাত্রীতে। প্রয়াত মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী আমাকে ফোন করে জিজ্ঞেস করেছিলেন তোমার বাবার চিকিৎসার জন্য কি করতে হবে আমাকে। আমি বলেছিলাম কিছুই করতে হবে না, শুধু দোয়া। আমাকে বলেছিলেন এটাই বোধহয় বংশগতির ধারা বা জেনেটিক কজ। উনি খুব আগ্রহ সহকারে সিলেটের সুনামধন্য চিকিৎসক যিনি বাবার চিকিৎসা করেছিলেন ওনাকে ফোন দিয়েছিলেন বাবার চিকিৎসার কোনো ব্যতি ঘটে কিনা। আমি আসলে জানিনি। পরে যখন ডক্টর বাবাকে দেখতে আসলেন তখন ডক্টর আমাকে জিজ্ঞেস করেছিলেন যে উনি ফোন দিলেন কেন, কী ব্যাপার। তখন আমি উনিকে বলেছিলাম যে আসলে আমার বাবার এই জায়গাটুকুটা, বাবাকে সেবা দেওয়ার যে অধিকারটুকু মানুষ নিতে চায়, বাবা দিতে চান না। বাবা নিজের শারীরিক সুখভোগের কোনো চিন্তাই কখনো করেননি, যে উপভোগ্য জীবন কাটাবো সেটা কখনোই বাবা চাননি। আমার বাবার জীবনটা আসলেই অনেক সংগ্রামমুখর এবং দুঃখে ভরা ছিল। বাবা খুব ছোটোবেলায় যেমন পিতৃহারা হন, আবার ওনার পরিণত বয়সে সন্তানহারা হন। হ্যাঁ, আমি ওনার একমাত্র সন্তান নই। আমার আরও একজন বোন আর একজন ভাই মারা যান খুব অল্প বয়সে। এই সুখটা কাটিয়ে ওঠার ক্ষমতা বাবা কীভাবে পেয়েছেন আমি নিজেও জানি না। যার দরুন আমার এই দুই ভাই বোনের সমগ্র আদরটুকু বোধহয় আমার জন্যই জমা ছিল আমার বাবার কাছে, কিন্তু কখনো বুঝে উঠতে দেননি। এই আমি যেমন এখন আমার সন্তানদের প্রতি যে আবেগটুকু প্রকাশ করি প্রকাশ্যে, আমার বাবা কখনোই এরকম করেননি, বুঝতে দিতেন না। সবসময় বলতেন কোমলে কঠিন হও, আচরণে দৃঢ় হও, দায়িত্ববোধে অটল থাকো। যখন কর্তব্য করবে তখন আবেগকে প্রশ্রয় দিও না, আবেগটাকে সংযত রাখো। একটা মানুষ কিভাবে আবেগ সংযুক্ত করতে পারে আমার বাবাই বোধহয় তার জ্বলন্ত উদাহরণ। চৌধুরী আসিফ রহমান একাডেমি এবং আমাদের প্রিয় বাণী স্যার ওতপ্রোতভাবে জড়িত, যেভাবে আমরা কালি এবং কলমকে তুলনা করতে পারি। আসলে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মতো আলোকবর্তিকা হয়ে আমাদের এই এলাকাবাসীর জন্য এসেছিলেন প্রিয় বাণী স্যার। আজ বাণী স্যার নেই, কিন্তু
বানী স্যার আছেন আমাদের মতো শত শত ছাত্রছাত্রীদের হৃদয়ে। স্যারের কথা বলতে গেলে আসলে সংক্ষিপ্ত ভিডিও বার্তাতে বলা অসম্ভব। তারপরও বলবো, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে স্যার ছিলেন নিবেদিত প্রাণ। এবং এই অত্র এলাকা চৌধুরী আসিয়ার রহমান একাডেমিকে ঘিরে কিছু এলাকা, যেমন খাসপুরনগর, আমার নিজের এলাকা, দস্তিদারের চক, শ্বাসমূহল, গোবিন্দশ্রী, চাটুরা, টগরপুর, এইরকম এলাকাগুলোতে যে শিক্ষার আলো ছড়িয়েছিল তা একমাত্র আমি মনে করি বানী স্যারের কারণে। বানী স্যার যে শুধু তার ছাত্রদেরকে আগলে রেখেছিলেন তেমন না, প্রতিষ্ঠানের আমার শ্রদ্ধাভাজন যে স্যারেরা আছেন, হেড স্যার থেকে শুরু করে মৌলানা স্যার সহ যারা আছেন, সবার সাথেই সবাইকে আগলে ধরে রেখেছিলেন আমাদের এই প্রিয় বানী স্যার। আমি মনে করি আমার ব্যক্তিগত জীবনে স্যারের অবদান অস্বীকার করার মতো নয়, এবং আমি স্যারের কাছে চিরকৃতজ্ঞ থাকবো আজীবন। আমি মনে করি যে আমাদের সেই বারবেল লিস্ট থেকে শুরু করে আমাদের বাংলা ব্যাকরণ, প্রতিটা ক্ষেত্রে যে যা শিখেছিলাম সেগুলো আমাদের বানী স্যারেরই অবদান। বানী স্যার ছিলেন এমন একজন মানুষ যে শুধু একজন ছাত্রকে ভালো করার উদ্দেশ্য ছিল না, যে ভালো ছাত্র সে কিভাবে অন্যদেরকে টেনে নিয়ে আসতে পারে তাও আমরা শিখেছিলাম বানী স্যারের কাছ থেকে। আসলে আপনারা জানেন যে ডিটেনশন নামে একটা শব্দ সেই প্রথম স্যারের কাছ থেকেই আমরা চিনি। এই ডিটেনশন এরকম খুবই আশ্চর্যজনক, যেটা হচ্ছে যে ছাত্র পারবে না, ভালো ছাত্ররা ক্লাস শেষে তাকে শেখাতে হবে। আজকের এই শহীদ মিনার 21শে ফেব্রুয়ারি যাচ্ছে, আমার স্মৃতিতে ঝলঝল করছে যে চৌধুরী আসিয়ার রহমান একাডেমিতে 21শে ফেব্রুয়ারি যে দীর্ঘ প্রভাত ফেরি নিশ্চয়ই এখনো হয় এবং দেখতে পারি। আমি গতদিন 21শে ফেব্রুয়ারিতে আমার প্রিয় স্কুলের অনুষ্ঠানটা দেখে আমি আসলে ছিলাম স্মৃতিকাতর। আমরা সেই বসন্ত লগ্নে বসন্তে আমাদের স্কুলের আঙ্গিনায় সেই বাগান থেকেই কিন্তু আমরা ফুল দিয়ে 21শে ফেব্রুয়ারি প্রভাত ফেরি শেষে উদযাপন করতাম। আমি জানি না, আমি দেখি নাই এখনো সেই বাগান আছে কিনা। তবে আমি মনে করি যে প্রতিটা ধূলিকণা এই স্কুলের স্যারকে মিস করে। আমরা প্রতিটা ছাত্রী স্যারকে মিস করি। স্যার দীর্ঘদিন অসুস্থতার সাথে লড়াই সংগ্রাম করে স্যার গত 25শে ফেব্রুয়ারিতে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করে। স্যারের এই মৃত্যুবার্ষিকীতে আমরা যে স্যারের যে ছাত্রছাত্রীরা আছি, আমি সহ আমরা স্যারের জন্য, স্যারের স্বর্গবাসীর জন্য হক সেই কামনা করি। অবসর জীবন আসলে বাবা ওইভাবে পাননি, আমি বাবার সান্নিধ্য পেলাম। আমি তখন নতুন সংসার শুরু করেছি। এই সঙ্গটুকু আমি চাচ্ছিলাম খুব করে, যে আমার বাবার সঙ্গটুকু আমার খুব প্রয়োজন। তখন আমি আর ওনাকে ফেরত যেতে দিইনি। এই নিয়ে অনেক অভিযোগ, অনেক অভিমান ছিল আমার উপর, আমি যেতে দিইনি। তারপরে বিভিন্ন অনুষ্ঠানে স্কুলে গেছেন বাবা, আমি নিয়ে গেছি। আমার খুব মনে পড়ে এখনও 21শে ফেব্রুয়ারির আগের রাত্রে 20 তারিখে বাবা ঘুমোতেন না, শুধু সিলেটে বাসায় পায়চারা করতেন যে কখন ভোর হবে আর উনি যাবেন 21শে ফেব্রুয়ারিতে। খুব ভোরে 8টার আগে বা 7টার আগে ওনার জায়গা মতো পৌঁছার চেষ্টা করতেন। এই আবেগটুকু, এই অনুভূতিটুকু আমি কাউকে বলে বোঝাতে পারবো না যে এই ফিলিংসটুকু কীরকম। হাতে তৈরি শহীদ মিনার, নিজের হাতের তৈরি, সেই রাত জেগে শহীদ মিনার পাহারা দেওয়া, শহীদ মিনার তৈরি করা, ফুলবাগান পাহারা দেওয়া, সকালে প্রভাত ফেরির আয়োজন করা, সেই সমস্ত সকল ছাত্রছাত্রীরা, তাদের সবার উদ্দেশ্যেই জিজ্ঞেস করি, কেউ কি কখনো বাবার আগে স্কুলে আসতে পেরেছে? অবশ্যই না। সেই শীতের ঘন কুয়াশা হোক আর বৃষ্টি ভেজা ভোর হোক, বাবার আগে কখনোই কেউ স্কুলে পৌঁছাতে পারেননি। নিজের ঘর, নিজের আঙ্গিনা মনে করতেন এটা, যে এটাকে লালন পালন করতে হবে নিজের সন্তানের মতো। অনেকটা তাই আমাকে তাই বলতেন, সবসময় বলতেন যে তুমি আমার একমাত্র সন্তান নও, আমার হাজারো সন্তান আছে। কেউ সন্তানের দায়িত্ববোধটা ওনার কাঁধেই উনি নিয়ে গিয়েছিলেন, যার প্রতিফলনটা দেখেছি বাবার শেষ বিদায়। অবিশ্বাস্য, অকল্পনীয়। সিলেট লাইফে বাবা, আমরা যখন চাকরি সূত্রে বাইরে থাকতাম দিনের বেলা, বাবা তখন এই অবসর জীবনটাকে বই পড়ে কাটাতেন, প্রচুর বই পড়তেন। ওনার প্রিয় বইগুলোর মধ্যে ছিল রবীন্দ্রনাথ সমগ্র, নজরুল, লালন, বিবেকানন্দ পড়তেন, প্রচুর বিবেকানন্দ, রামকৃষ্ণের বই পড়তেন। এবং সেখানে সিলেটে যেমন রামকৃষ্ণ মিশন সহ অন্যান্য আনুষঙ্গিক এরিয়ার মধ্যে একটা সার্কেল তৈরি করে ফেললেন, যেখানে উনি নিজস্ব বলয়ে সেই ওনার হ্যাবিট অনুযায়ী সার্কেলটা তৈরি করে একটা এত নিজেকে জড়িয়ে ফেললেন, যেটা আমি আবার ওনাকে হারালাম, যে আমি বাসায় এসে ওনাকে পেতাম না। উনি ওনার মতো করে ব্যস্ত থাকতেন। সেই ওনার
একই মন মানসিকতার মানুষদের সাথে মেশা, তাদের সাথে চলা, হ্যাঁ, সেই আবার একই অ্যাক্টিভিটি। অবাক করা ব্যাপার, এমন কিছু বাচ্চাদেরকে বাবা এখানে সাহায্য করেছেন, মানে চিন্তাও করা যায় না। বস্তির ছোট ছোট বাচ্চাদেরকে কীভাবে লেখা পড়ানো হয়েছে। আমার বাসার পাশে একটা বস্তি ছিল, ওইখানে বাচ্চাদের গিয়ে উনি মানে পড়ানোর আয়োজন করতেন, কীভাবে পড়ানো যায়, কয়েকটা বাচ্চাকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করছে। এটা আসলে এটা উনি কোন নির্দিষ্ট ধর্মের একদম ধর্ম মেনে চলা এটা বিশ্বাস করেন। ওনার কাছে একটাই ধর্ম ছিল, সেটা হচ্ছে মানব ধর্ম। সবাই এক বাক্যে স্বীকার করবেন। বাবার কাছে কখনো এই রিলিজিয়াস ইজমটুকু কাজ করতো না। বাবা সর্বধর্মের সকল মানুষের সাথে মিশতেন, সবার কাছে কিছু করার চেষ্টা করতেন কারো উপকারের জন্য। আমার এলাকায় বা আমাদের অত্র এলাকায় মুসলিম ধর্মের কেউ যদি মারা যেতেন, ওনার জানাজায় যেমন অ্যাটেন্ড করতেন, ঈদের জামাতেও গিয়ে ছবি তুলতেন। কারো হিন্দু বাড়িতে কোনো কেউ যদি মারা যেত, ওনার বাড়িতে যেভাবে থাকতেন, ওনার বিয়েতে থাকতেন, সর্বত্র। বাবা একজন সার্বজনীন মানুষ হয়ে, একজন মানুষ হয়ে ওটা কীভাবে সম্ভব, এটা আসলে বাবাকে না দেখলে কেউ বুঝতে পারবে না। আমি খুব গভীরভাবে অনুধাবন করতাম যে একটা মানুষ কিভাবে হয়। যেমন আমরাও কিন্তু এখন এই যুগের তালে যদি বলি, এই জেনারেশনের কথাই যদি বলি, তাদের একটা আদর্শ নিয়ে চলে। অন্য ভিন্ন মতের কোনো মতকে এরা গ্রহণ করতে চায় না। কিন্তু আমার বাবাই বোধহয় এক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন। উনাকে কেউ জ্ঞান দিতে আসলে উনি গভীরভাবে শুনতেন, কিন্তু কোনো কথা বলতেন না। আমি জিজ্ঞেস করতাম, এই কাজটা তুমি তো এই মতের না, তাহলে কেন এটা করতে? ও বলতে আসছে, ওকে বলতে দাও, আমি সেটা গ্রহণ করবো কিনা সেটা আমার ব্যাপার। উনি কখনোই ছোটো হোক বড় হোক কাউকে কখনো তুচ্ছতা ছিল করতেন না। নিজের মতামতটুকু চাপিয়ে দিতেন না। নিজের মতামতকে চাপিয়ে দেওয়ার প্রবণতা আমাদের সবার মধ্যে আছে, কিন্তু অন্যকে গুরুত্ব দিয়ে কথা বলা, অন্যকে সম্মান করা, এটা আমি বাবার মধ্যে এত প্রকটভাবে দেখেছি, এটা আমি অবিশ্বাস্য। বাতিঘরের আলোর কথা বলছিলাম, আসলে তাই। সেই আলোতে আমার গ্রাম থেকে শুরু করে আমার অত্র এলাকা এবং সিলেট লাইফে অবসর জীবনেও এই বাতিঘরের আলোটুকু আসলে আলো দিয়ে গেছে।